শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ঢাকা সহ সারা দেশে ফের সড়ক অবরোধ, এইচএসসি পরীক্ষার্থীদের যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। গণমাধ্যমে অপতথ্য রুখতে কঠোর বার্তা তথ্য অধিদপ্তরের তথ্য যাচাই করে সংবাদ প্রচারের তাগিদ, শর্ত ভঙ্গ হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এবং সারা দেশে স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন, প্রাণহানি বেড়ে ৫৪, রাজধানীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রশ্নপত্রের ত্রুটি এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরা ও সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এতে রাজপথে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এর আগে গত ১৩ জুলাই দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন ভুল থাকা এবং এক ভিডিওতে শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি সম্বোধনের অভিযোগে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এরপর ৮ দফার দাবি নিয়ে মাঠে নামেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। যদিও মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণাও দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি, তারা এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়। এদিকে আজ সংসদে চলমান এইচএসসি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে এবং দায়ী ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এখন আমাদের এই বছর সর্বপ্রথম ফুল সিলেবাস দিয়েছে, তো ফুল সিলেবাস যদি এই বছর প্রথম দেয়, উনি এভাবে কীভাবে কী কোয়েশ্চেন করে এগুলো মানে সব মাথার উপর দিয়ে গেলে হবে? ওনার যে মন চায় ওই মন অনুযায়ী উনি ডিসিশন নিলে হবে। স্টুডেন্টদের মন বুঝতে হবে, ওনারা স্টুডেন্টরা কি চায় ওটা। কোশ্চেন প্যাটার্ন আর এই বছরের কোশ্চেন প্যাটার্ন অনেক ডিফারেন্ট, অনেক না ডিফারেন্ট। আমরা যখন কোশ্চেন দেখি পুরো হা হয়ে গেছি। আমরা এই সময় বন্যা পরিস্থিতিতে আমরা যে পরীক্ষা দিতে আসছি, এই পরীক্ষা দেওয়ার সময় আমাদের যে একটা ভোগান্তি, আমাদের একটা কষ্ট, এই কষ্টটা আমরা যারা শিক্ষার্থীরা আছি তারাই শুধু আমরা বুঝতে পারছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকা সহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। মাননীয় স্পিকার, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মাননীয় স্পিকার, যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো। মাননীয় স্পিকার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ৬ নম্বর প্রশ্ন এবং ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট প্রকাশ থেকে বিরত থাকতে সরকারি নিবন্ধন ও ডিক্লারেশন প্রাপ্ত সব গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কিছু নিবন্ধিত গণমাধ্যম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি উপেক্ষা করে বিভ্রান্তিকর তথ্য ও এআই জেনারেটেড ছবি প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিয়মের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বেনামি বা অনিবন্ধিত মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করতে সব সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও আইপিটিভিকে সতর্ক করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে তাদের নিবন্ধন ও ডিক্লারেশনের নীতিমালা যথাযথভাবে অনুসরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে 21টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক 2026 তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এ পদক বিতরণ করেন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশজুড়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 2,18,00,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠদের আজ পদক দেওয়া হয়। এর আগে তিনি একটি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এ সময় দেশকে সবুজ করতে প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে গাছ কিভাবে অক্সিজেন দেয় ও পরিবেশ রক্ষা করে তা ইন্টারনেট থেকে শেখার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব। আসুন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে। সেই সৈনিকদেরকে আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদেরকে আপনারাই গড়ে তোলার কারিগর। আজকে সেই কারিগরদেরকে যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে নিহত সবার পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, গণহত্যায় জড়িত সবাই যত শক্তিশালী হোক না কেন, তাদের বিচার নিশ্চিত করা হবে। পরিদর্শনকালে চিফ প্রসিকিউটর জানান, প্রকৃত শহীদের সংখ্যা জাতিসংঘের ঘোষিত সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জাতিসংঘের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1,400 মানুষ নিহত এবং 25,000 জন আহত হয়েছিলেন। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট, প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এই হত্যাকাণ্ডের সাথে, এই জেনোসাইডের সাথে যারা সম্পৃক্ত, কোনো অপরাধী যাতে পার পেয়ে না যায়, আমরা সেইভাবে আমরা কাজ করছি। তারা যদি মনে করে থাকেন যে তারা পার পেয়ে গেছেন, তারা বুকার স্বর্গে বাস করছেন, আমরা আমাদের ইনভেস্টিগেশন, আমাদের প্রসিকিউশন টিম এই প্রত্যেকটির বিচার ইনশাআল্লাহ আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব। জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান ভয়াবহ বন্যায় 59টি উপজেলার 368টি ইউনিয়ন ও 12টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানি বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। মূলত হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও পার্বত্য জেলাগুলো বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যেই জরুরি ভিত্তিতে 1,75,00,000 টাকা চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সভায় স্বাস্থ্যসেবা, কৃষি, পুনর্বাসন ও পানি সম্পদ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধান, চোল, পুকুরে মাছ হতে ধরি, ঘর বাড়ি হতে ধরি, আমাদের কিচ্ছু নেই। কাকা হওয়াই উঠে কিন্তু আজ ঘর বাড়ি যাই নারীর আর বেশি দুর্দশা চলিছে, মানে এই অবস্থার উপর আছে। এখানে পানিগুলো অনেক সমস্যা করতেছে আমাদেরকে। পানিগুলাতে নামা মাত্রই আমাদের পাগুলো জ্বলতেছে আর পাগুলো বিচি বিচি হয়ে পড়ে গেছে। পানির উঠতে বাত ধান্য গাড়ি বাজে এক ঘরের মতো দুই ঘরের মতো তিন ঘরে নাটে ভতিলে কষ্ট করে সর্দি হাসি হক ফুয়া চাইতে মানি বুড়া সব
এই অবস্থা লাগে সেমি ফাঁকা তলা ফাঁকা করি ন পারি এটা পানি উঠিয়ে পাকান কাটা আছে কাটার মধ্যে এই 4-5 জন 6 জন অনরম্য কষ্ট করি থাকি। সরকারের প্রতি আবেদন থাকবে, বিশেষ করে যারা সমুদ্রের কাছাকাছি রয়েছে ওরা অত্যন্ত, এখানে যারা আছে অত্যন্ত ওনারা অনেক কষ্টে, জেলে সম্প্রদায় থেকে শুরু করে যারা আছে সকলকে যেন এখানে শুভ দৃষ্টি দান করে। চাল এবং শুকনা খাবার মগনামা ইউনিয়নে আজকে শিলখালী, বারোবাকিয়া সহ বিভিন্ন ইউনিয়নে বিতরণ হচ্ছে। আবার অন্যান্য যে সংস্থা ব্যক্তিগতভাবে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করে দিচ্ছে তাদেরকেও আমরা দিচ্ছি। তারপরেও যদি কেউ এরকম অভিযোগ দিচ্ছে অথবা আমাদেরকে জানাচ্ছে যে স্যার আমরা এই অঞ্চলের লোক অথবা এখানে ত্রাণ পাচ্ছি না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। রাজধানীতে বর্ষা এখন স্বস্তির বদলে ভোগান্তির নাম। অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, থমকে যাচ্ছে যান চলাচল, আর ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। নাগরিকরা দায়ী করছেন দুর্বল ড্রেনেজকে, আর সিটি কর্পোরেশনের দাবি অসচেতন নাগরিক আচরণও জলাবদ্ধতা বাড়াচ্ছে। বিস্তারিত সহকর্মী আর কে রেজার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে বৃষ্টি। কোথাও ঝিরিঝিরি, কোথাও আবার মুষলধারে বর্ষণে স্বস্তির পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও এরপর আবারও রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা। খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর বিগত কয়েকদিনে আপনারা যেরকম বৃষ্টিপাত দেখেছেন যে আগামী 3 দিন অর্থাৎ 14, 15, 16 এই 3 দিন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে এবং 16 তারিখ দিবাগত রাত অর্থাৎ 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। নগরে জলাবদ্ধতার এই অবস্থার জন্য নগরবাসীর অসচেতনতা, বিশেষ করে পলিথিন ও বর্জ্য যেখানে সেখানে ফেলে ড্রেন বন্ধ করে দেওয়াকেই বড় কারণ হিসেবে দেখছেন 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। ঠিক আছে, যে একটা আহ্বান আছে, আমাদের একটু সচেতন হতে হবে। বারবার জলাবদ্ধতা হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আমরা যেখানে যত্রতত্র ময়লা ফেলি, আবর্জনা ফেলি, নির্দিষ্ট জায়গায় রাখবো। আমরা চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব। নগরবাসী শান্তিতে থাকবে, এটা আমরা এটা কামনা করি। আমাদের নৈতিক দায়িত্ব, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যারা আছে সবাই এখানে উপস্থিত আছেন। তারা সরজমিনে আসার একটা কারণ হলো এটাকে প্ল্যান ওয়াইজ, বিচ্ছিন্নভাবে, অপরিকল্পিতভাবে যাতে ভবিষ্যতে কোনো কাজ না হয় সেই ব্যাপারগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এখন পলিথিন বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি। পরিবেশ মন্ত্রীর এই ব্যাপারে আরও সিরিয়াস হওয়া দরকার। এমনকি অনেক জায়গায় যারা সচেতন না তারা পলিথিনের মধ্যে ময়লা ফেলে সেগুলো ড্রেনের মধ্যে তারা ফেলে দেয়। তো সেই কারণেই পলিথিনটাকে আমাদেরকে করতে হবে। পাশাপাশি আমাদের একটু সচেতন হতে হবে, যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এবং আমাদেরও যেটা সিটি কর্পোরেশনের কর্মচারীদের কাজ হলো যে ড্রেনগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে। কিন্তু মাঠের চিত্র যেন বলছে ভিন্ন কথা। জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের প্রশ্ন, বছরের পর বছর সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, বাস্তবায়ন হয়েছে নানা উন্নয়ন প্রকল্প, তবু বর্ষা এলেই পড়তে হয় একই দুর্ভোগে। কষ্টই তো, কাপড় হাতে নিয়ে ধরতে হইতেছে। সরকারের কি করা উচিত বলে মনে করেন? দ্রুত কাজ শুরু করা উচিত। সরকারের আসলে এটা ভালো ভালো পদক্ষেপ নেওয়া উচিত, যে সরকারে যে জলাবদ্ধতা যে সৃষ্টি হইতেছে এর তারা কাজ করা উচিত। সিদ্ধান্ত নেবে যে এই যেন এই ব্রিজটা এই জায়গায় নির্মাণ করে যাতায়াত সবার জন্য সুবিধা হয়, সুন্দর হয়। অনেক কষ্ট হইতেছে। এই যে মনে করেন আগে তো মনে করেন এরকম পানি বাঁচতো না, এই সরকার আইয়া পানি কমায়ও না আর রাস্তাঘাটও ঠিক করে না। শেখ মুজিব, এরশাদ, খালেদা জিয়া, তারপরে হলো শেখ হাসিনা, তারেক রহমান, কোনো রাষ্ট্রের সরকারের কাছে শান্তিতে নাই। এই দেখেন না, কদিন পর এখান থেকে গোসল করে যাব। জলাবদ্ধতার ড্রেন লাইন বন্ধ, সোয়ারেজ বন্ধ, সব কিছু বন্ধ, আমরা বাঁচতে আছি। সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার দরকার। এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এগুলো তদারকি করা যাতে কালভার্টগুলো, ড্রেনগুলো পরিষ্কার থাকে। অবশ্যই সমস্যা হচ্ছে, আজকে আমি স্কুলের জন্য অনেক লেট হয়ে গেছিলাম, আমার এক্সাম চলতেছিল অ্যান্ড আমাদের এটা বাতিল করে নাই এক্সাম, অ্যান্ড আমার পা পুরো ভিজে গেছে, আমার কালকেও এক্সাম আছে। আমি মনে করি এটার সমাধান হলো, একমাত্র উপায় হলো সরকারের যে সুসমন্বিত একটা ব্যবস্থা যদি না হয় আর ড্রেনেজ ব্যবস্থাটা যদি উন্নতি না করে
তাহলে এটা কখনোই সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন খাল ও জলাধার সংরক্ষণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, সমন্বিত নগর পরিকল্পনা এবং নাগরিক সচেতনতা, এই 4টি বিষয় একসঙ্গে নিশ্চিত না হলে প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটবে। জুলাই মাস হচ্ছে আমাদের মানে মনসুন সিজন আর কি। তো এই সময়টা আমাদের বঙ্গোপসাগর থেকে আমাদের উত্তরের দিকে বাতাস প্রবাহিত হয় এবং এটা হচ্ছে যে সমুদ্র থেকে পানি নিয়ে, মেঘগুলো পানি নিয়ে নর্থের দিকে প্রবাহিত হয়। যখন আমরা জানি সমুদ্র পৃষ্ঠের একটা ডিপ্রেশন আছে, এই মুহূর্তে একটা ডিপ্রেশন আছে বা নিম্নচাপ আছে, তার ফলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এই জন্য এই সময়টা এখন যেটা দেখছি, এই সপ্তাহব্যাপী যেটা দেখছি, সেই কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। আমরা যখন একটা ঘর বানাই, ঘরের আগে ফ্রেমওয়ার্ক থাকে, তারপরে ওই ফ্রেমওয়ার্কের উপরে আমরা টিনের চাল বা যা কিছু বসাই। ওই ফ্রেমওয়ার্ক ছাড়া যেমন একটা ঘর তৈরি করা যায় না, ঠিক একটা শহর যখন গড়ে উঠবে তার প্রথমেই হচ্ছে শহরের একটা পরিকল্পনা, একটা নকশা। অর্থাৎ যদি সহজ করে বলি, রাস্তা, ওপেন স্পেস, ড্রেনেজ এবং আদার্স পাবলিক ফেসিলিটিসগুলি আমি ডিজাইন না করে শহরের গ্রোথ যদি আমি শুরু করি, আলটিমেটলি শহরটা অপরিকল্পিতভাবে গড়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের প্রয়োজন পরিকল্পিত নগর ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ। নইলে বর্ষার প্রতিটি বৃষ্টি রাজধানীবাসীর জন্য স্বস্তির বদলে হয়ে উঠবে ভোগান্তির কারণ। বৃষ্টি হলেই থমকে যায় রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার বর্ষণে রাজপথ পরিণত হয় জলাধারে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা ও নগরায়নকে ভোগান্তির প্রধান কারণ বলছেন নগরবাসী। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা। সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অপরাধীদের পরিবর্তনশীল কৌশলের সাথে তাল মিলিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার আয়োজিত এক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন আইনটির কার্যকর বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব, মার্কিন ও ব্রিটিশ দূত এবং পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে শতবর্ষের ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রথের সংস্কার, রং ও নান্দনিক সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও শ্রমিকরা। কাঠের খোদাই, দেবদেবীর প্রতিকৃতি এবং অলঙ্করণে দেয়া হচ্ছে রং তুলির শেষ ছোঁয়া। নিরাপত্তা সহ উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। 16 জুলাই বৃহস্পতিবার ধামরাই বাজারের রথ খোলা এলাকা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত রথ টানার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। আগামী 24 জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে ধর্মীয় আনুষ্ঠানিকতা। রথযাত্রাকে কেন্দ্র করে 16 জুলাই থেকে বসছে 1 মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলা, যেখানে বিভিন্ন পণ্যের দোকান, সাংস্কৃতিক আয়োজন এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। রং তুলির কাজ করতেছি 7-8 দিন ধরে। আজকে 7-8 দিন ধরে রথ টান শুরু হবে 16 তারিখ। কিন্তু এর আগে আমাদের বৃষ্টিতে একটু সমস্যা করতেছে, কিন্তু আমরা এই যে কাগজ টাগজ টানিয়ে রং তুলির কাজ করতেছি। প্রতি বছর আমরা এই রং তুলির কাজ করি, আমাদের খুব আনন্দ ফুর্তি লাগে। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথ। এই রথে আগামী 16ই জুলাই আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই রথযাত্রা শুরু হবে। রথযাত্রাকে ঘিরে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে যথেষ্ট জোরদার করা হয়েছে। পুলিশ অতীতের নাই এবারও আমাদের, যাতে করে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং বিশেষ করে জ্যাম জট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে এবং কেউ যেন ইনসিকিউর ফিল না করে।
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে শতভাগ বিদেশি মালিকানাধীন উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে মূল বা সহযোগী কোম্পানি থেকে সরাসরি ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কোনো আগাম অনুমোদনের প্রয়োজন হবে না। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, বিশেষায়িত অঞ্চলের ভেতরের ও বাইরের কোম্পানিগুলো এ সুবিধা পাবে। দৈনন্দিন খরচে সুদমুক্ত এবং কাঁচামাল ক্রয়ে সর্বোচ্চ 3% সুদে ঋণ নেওয়া যাবে। এছাড়া 1 থেকে 5 বছর মেয়াদে যন্ত্রপাতি ক্রয়ের জন্য সর্বোচ্চ $50 মিলিয়ন সুদমুক্ত এবং $5 মিলিয়ন সুদযুক্ত ঋণ নেওয়া যাবে। এই বকেয়া ঋণ ও সুদ চাইলে সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে। বিশ্ববাজারে উচ্চ সুদের সময়ে মাত্র 3% সুদে ঋণ পাওয়ার এই ঐতিহাসিক সুযোগ বিদেশি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বাড়াতে এবং ব্যবসার খরচ কমাতে বড় ভূমিকা রাখবে। ইরানের সব বন্দরে আবারও নৌ অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে তীব্রতা পাওয়ার পর এটি ওয়াশিংটনের সর্বশেষ বড় পদক্ষেপ। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা দুর্বল করতে মার্কিন বাহিনী হামলা চালালে পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পাশাপাশি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এছাড়া ইয়েমেনের হুতি গোষ্ঠীর মাধ্যমে লোহিত সাগরে প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী বন্ধেরও ইঙ্গিত দিয়েছে তেহরানপন্থী পক্ষ। বিশ্লেষকদের মতে, হরমুজ ও বাব আল মানদেব বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। একযোগে অচল হওয়ার ঝুঁকি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বিশ্বকাপের মঞ্চে তারকায় ঠাসা দল ছিল ফ্রান্স। তবে বড় ম্যাচে শুধু তারকার ঝলক নয়, পার্থক্য গড়ে দেয় পরিকল্পনা, শৃঙ্খলা আর দলগত ফুটবল। ডালাসের প্রথম সেমিফাইনালে সেটি প্রমাণ করল ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ফরাসি আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে 2-0 গোলের জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লুইস ফুয়েন্তের দল। আরকে রেজার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। ডালাসের রাত ধীরে ধীরে রাঙিয়ে উঠছিল স্পেনের রঙে। দুই ইউরোপীয় পরাশক্তির এই মহারণকে ঘিরেছিল সমান সম্ভাবনার আলোচনা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি হয়ে ওঠে স্পেনের কৌশল, নিয়ন্ত্রণ আর পরিণত ফুটবলের এক অনন্য প্রদর্শনী। বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স, কিন্তু স্পেনের সংগঠিত রক্ষণ, ছন্দময় মিডফিল্ড এবং দ্রুত ট্রানজিশনের সামনে এমবাপ্পে, দেমবেলে ও ওলিসেদের আক্রমণ বারবার থেমে গেছে। আজকে ব্রাজিলের সমর্থকরা আজকে স্পেনের রূপ ধারণ করেছিল। যাই হোক, দেখা যাক এখন ফাইনালে কি হয়। ইনশাআল্লাহ আমরা চাই আর্জেন্টিনার সাথে স্পেন ভালো একটা প্রতিপক্ষ হবে আর ভালো একটা ম্যাচ আমাদের উপহার দিবে। অসাধারণ 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 বলে বোঝানো যাচ্ছে না যে কি আনন্দ লাগতেছে। আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচের মধ্যে আমরা চাই আর্জেন্টিনা উইন করুক, কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সাপোর্টার আছে। আজকে আসলে অনুভূতিটা অন্যরকম, কারণ ফ্রান্স প্রথম থেকে সব টিমকে ডোমিনেট করে আসতেছিল। আমরা ভাবছিলাম যে সবাই বলতেছিল যে এখানে ফ্রান্স জেতার সম্ভাবনা বেশি, বাট আমাদের বিশ্বাস ছিল যে স্পেন জিতবে। ম্যাচের 22 মিনিটে লুকাস দিনির অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করেন মিকেল ওয়াইরসাবালা। টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল করে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতেই। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়া থেকে ডি বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাইট ব্যাক পেদ্রো পোরো। দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ সেরা পুরস্কার ওঠে তার হাতেই। অনেক সুন্দর খেলছে স্পেন। খেলা দেখা ঘুম নষ্ট করে খেলা দেখতে আসছি, মনে করেন ঘুম নষ্ট করে ঘুমের আশা বড় সব পূরণ হয়ে গেল। ফ্রান্সকে হারানোর মজাটাই আলাদা। ভালো একটা দলকে হারাইয়া ফাইনালে যাচ্ছি, এটা অবভিয়াসলি মানে খুবই ভালো লাগছে। ফার্মের মুরগির মতো খেলেছে স্পেনের কাছে, ফ্রান্স পাত্তাই পায়নি এবং স্পেন দুর্দান্ত খেলেছে। এবং যদি বলেন যে এই জেনারেশনের সেরা দুই প্লেয়ার খেলেছিল। পুরো ম্যাচে দুই দলই সমান সংখ্যক আক্রমণ গড়ে তুললেও পার্থক্য গড়ে দিয়েছে স্পেনের কার্যকর ফিনিশিং, ম্যাচ নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত ফুটবল। 2010 সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন স্প্যানিশদের সামনে।
এদিকে আজ রাত 1টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর্জেন্টিনা খেলবে তাদের ঐতিহ্যবাহী আকাশী সাদা জার্সিতে, আর ইংল্যান্ড নামবে ওয়াল হোয়াইট কিটে। ফকল্যান্ডে যুদ্ধের ঐতিহাসিক আবেগ আর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে ঘিরে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেই উন্মাদনায় টিকিটের দামও পৌঁছেছে প্রায় $1,50,000। এই ম্যাচে যারা জয়লাভ করবে আগামী 20 জুলাই রাত 1টায় তারা মুখোমুখি হবে স্পেনের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস স্পোর্টস ডেস্ক। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ঢাকা সহ সারা দেশে ফের সড়ক অবরোধ, এইচএসসি পরীক্ষার্থীদের যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। গণমাধ্যমে অপতথ্য রুখতে কঠোর বার্তা তথ্য অধিদপ্তরের তথ্য যাচাই করে সংবাদ প্রচারের তাগিদ, শর্ত ভঙ্গ হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। সারা দেশে স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন, প্রাণহানি বেড়ে 54, রাজধানীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। বিনিয়োগ বাড়াতে বড় ছাড় কেন্দ্রীয় ব্যাংকের, বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের ক্ষেত্রে শর্ত শিথিলের ঘোষণা। এবং তারকাখচিত ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন, রাত 1টায় দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।